বন্ধুরা, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। যদি কোথাও গল্পের কাহিনী বাস্তবের সঙ্গে মিলে যায়, তা নিছক কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। এর জন্য গল্পের লেখিকা বা নির্মাতারা কোনোভাবেই দায়ী নয়। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন হাজির হলাম এক অতীব ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আজ আপনাকে একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমহর্ষক কাহিনী শোনাব। তবে গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ একের পর এক রোমাঞ্চকর গল্পের গুচ্ছ নিয়ে আমি সুদর্শন হাজির হই আপনার আমার আড্ডা জমিয়ে তুলতে। আজ আপনি শুনতে চলেছেন কুহেলিকার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, শীতের রাতে তেঁতুল তলায় কে। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে রূপঙ্কর এবং সঙ্গীতা। শুরু হচ্ছে শীতের রাতে তেঁতুল তলায় কে। বহু বছর আগের কথা। তখন বর্তমান হুগলি জেলার অধিকাংশ অঞ্চল অজপাড়া গাঁ ছিল। একবার অফিসের সহকর্মী হুসেন আলীর সঙ্গে হুগলির অন্তর্গত কানাইপুর গ্রামের তার চাচা বদর আলীর বাড়িতে কিছু দিনের জন্য অতিথি হয়ে গেছিল নীরব। বদর আলী তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন। কানাইপুরের হুসেনদের প্রচুর জমি জমা ছিল। বদর আলী নিজেও কৃষক পরিবারের ছেলে। বংশ পরস্পরায় চাষবাসী ছিল তার প্রধান জীবিকা। তখন ঘোর শীতের সময়। পরপর টানা 3 দিনের ছুটি পেয়ে নীরব হুসেনের সাথে কানাইপুরের উদ্দেশ্যে রওনা দিল। হুসেন প্রায় গ্রামে যাতায়াত করত। হুসেনের কাছে নীরবের কথা শুনে বদর চাচা আমন্ত্রণ জানিয়েছিলেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি নীরব। আমন্ত্রণ পেয়ে শহরের কংক্রিটের ব্যস্ত জীবন ছেড়ে হাঁফ ছেড়ে বেঁচেছিল সে। যাই হোক, রাতের খাওয়া দাওয়ার পর বদর আলী গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটা ঝাঁকড়া তেঁতুল গাছ নিয়ে অদ্ভুত কাহিনী শোনালেন। বললেন, বাপ হোসেন, খেয়াঘাটের ধারে ওই তেঁতুল গাছের নিচে সাজের বেলায় নীরবরে লইয়া যাস না। আধার নামার পর কেউ ওই গাছের নিচে গেলে সে আর ফিরাইছে না। তেঁতুল গাছের শিকড়, ডালপালা, পাতা থিকা আজব এক গন্ধ বাইর হয়। শোনা যায় বহু বছর আগে নাকি এক সাপুরে ওই গাছের তলায় আত্মহত্যা করছিল। ওখানে এমন কিছু লোকনো আছে যা পাহারা দেবার লগে ওর আত্মা ঘুরা বেড়ায়। সন্ধ্যা হইলে জায়গাটা একেবারে পরিত্যক্ত হইয়া যায়। লোকের মুখে শুনছি অনেক ধন সম্পত্তি নাকি লুকানো আছে ওই তেঁতুল গাছের নিচে। হুসেন বলল, হ্যাঁ চাচা, আমিও ঘটনাটা শুনেছি। ওই ধন সম্পদ একবার যার হাতে আসবে, তার 7 পুরুষের কপাল খুলে যাবে। বসে বসে খাবে। কিন্তু ওই সাপুরের আত্মা যখের ধনের মতো আগলে রেখেছে, কাউকে ওখান থেকে বেঁচে ফিরতে দেয় না। তবে তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার পর নীরবকে নিয়ে ওখানে যাব না। নীরব যেমন কট্টর নাস্তিক, তেমন ভূত প্রেতে একদম বিশ্বাস করে না। বদর চাচার হুসেনের মুখে তেঁতুল তলার পুঁতে রাখা গুপ্তধনের কথা শুনে নীরবের চোখ মুখ চকচক করে ওঠে। ওর মনে প্রচণ্ড লোভ জন্মায়। এই ধনসম্পদ আত্মসাৎ করে নেবার পরিকল্পনা করে সে মনে মনে। পরদিন সকালে গ্রাম ঘুরে দেখার আছিলায় সে হুসেনের সাথে ঘাটের ধারে ওই তেঁতুল গাছের নিচে গিয়ে হাজির হয়। অবাক হয়ে তাকিয়ে থাকে ঝাঁকড়া তেঁতুল গাছটার দিকে। তবে দিনের আলোয় কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে না। নীরব বলে, বদর চাচাজি বললেন তেঁতুল গাছটা খুব ভয়ঙ্কর। দিনের বেলাতেও নাকি এখানে এলে গাছ ঝমঝম করে, কিন্তু আমার তো তেমন কোনো অনুভূতি হলো না। এই তো দিব্যি আমি আর তুমি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছি।
আচ্ছা, তোমার মনে কি আলাদা করে তেমন কোনো অস্তিত্বের অনুভূতি টের পাচ্ছ? হুসেন বলল। না, তাই পাচ্ছি না বটে, তবে এখানে বেশিক্ষণ না থাকাই ভালো বন্ধু। গ্রামগঞ্জে অনেক সময় অপশক্তির অস্তিত্ব, খারাপ বাতাস, গুণজোর ইত্যাদি মানা হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে সেসব অস্বীকার করা যায় না, তাই এখান থেকে চলে যাওয়াই ভালো। চলো, আমরা বরং গ্রামের অন্য প্রান্তে যাই, সেখানে অনেক কিছু দেখার আছে। হুসেনের কথা মতো তেঁতুল তলা থেকে চলে গেলেও নীরবের মন থেকে লোভ গেল না। পূর্ব পরিকল্পনা মতো রাত গভীর হলে তেঁতুল গাছের নিচে আসবে বলেই সে ঠিক করে নেয়। তবে হুসেন আস্তিক, ভূত প্রেত ঈশ্বর আল্লাহ সব মানে। তাছাড়া চাচা এবং লোকমুখে নানান কাহিনী রটনা ইত্যাদি শুনে তার বদ্ধমূল ধারণা হয়েছে ওই তেঁতুল গাছটা অভিশপ্ত। ওখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তাই সে নীরবের সাথে রাজি হল না। নীরবকেও হুঁশিয়ার করে বলল, নীরব ভাই, লুকোনো গুপ্তধনের হদিশ পেলে কে আর হাতছাড়া করতে চায় বলো? ওই ধন সম্পদের অন্তত কিছু অংশ আত্মসাৎ করতে আমারও ইচ্ছে হয়েছিল, কিন্তু প্রাণের দায় বড় বালায়। বেঁচে থাকলে অমন গুপ্তধনের সন্ধান আবার পেতে পারি, কিন্তু জেনে বুঝে তেঁতুলতলার অভিশাপ মাথায় নিতে চাই না। বেঘরে প্রাণটা চলে যাবে। নীরব হুসেনকে আর এই ব্যাপারে জড়াতে চাইল না। একা যাওয়াটাই স্থির করল সে। এদিকে শীতটা বেশ জাঁকিয়েই পড়েছিল। রাতে হুসেন যখন গভীর ঘুমে আচ্ছন্ন, নীরব বিছানা থেকে নেমে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। গোটা বাড়িটা অন্ধকারে ঢাকা। বেড়ার আগল খুলে এদিক ওদিক দেখে নিয়ে টর্চ হাতে এগিয়ে চলল খেয়াঘাটের দিকে। চারিদিক গাছপালা ঝোপঝাড়ে ভরা। ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে বিস্তীর্ণ চরাচর। নিস্তব্ধ থমথমে রাত। একটা ঝিঁঝি পোকাও ডাকছে না। ঘোর শীতে উষ্ণতার খোঁজে অন্য কোথাও আশ্রয় নিয়েছে তারা। তেঁতুল গাছের কাছাকাছি এসে নীরবের মনে হল জায়গাটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঠান্ডা। মাঝে মাঝে দুই একটা বাদুড় জাতীয় রাতচরা পাখি মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু কোনো অজানা আতঙ্কে তারা স্বভাব সুলভ কর্কশ সুরে যেন চেঁচাতে ভুলে গেছে। এমন সময় হঠাৎ কাতর কণ্ঠে কাদের যেন আর্তনাদ ভেসে এলো। তেঁতুল গাছের দিক থেকে এলো আওয়াজটা। প্রবল শৈত্য প্রবাহ চলছে সেখানে। একটা অদ্ভুত আষ্টে গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। পচা ডালপালা শিকড়ের সাথে যেন মাংস পচা কটু গন্ধে নীরবের গাটা গুলিয়ে ওঠে। তবু দমবার পাত্র ছিল না সে। নাকে রুমাল বেঁধে এগিয়ে গেল গাছের দিকে। গাছের গোড়ায় গিয়ে দাঁড়াতেই নীরবের মনে হলো কতগুলো ঠান্ডা শিকড় বাকড় উঠে এসে তার পা দুটো জড়িয়ে ধরেছে, তাকে টেনে হিঁচড়ে মাটির নিচে নিয়ে যাচ্ছে। ভয়ে চেঁচিয়ে উঠতে যায় নীরব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। বুকের ভিতর দমাদম হাতুড়ি পিটনোর শব্দ হচ্ছে। নীরবও ভয় পেতে বাধ্য হলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ তার অস্তিত্ব অনুভূত হচ্ছে প্রতি মুহূর্তে। হাজারো চেষ্টা করেও সে নিজেকে ছাড়াতে পারল না। তার মধ্যে তেঁতুল গাছের ডালপালা ছালবাকল ইত্যাদি নেমে এসে নীরবকে সাপের মতো পেঁচিয়ে ধরল। নিস্তার নেই জেনে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল সে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বদর চাচার হুসেইনের মুখটা ভেসে উঠল চোখের সামনে। তাদের কোনো নিষেধ শোনেনি সে। কি মারাত্মক ভুল করেছে ওদের কথা গ্রাহ্য না করে। ওদিকে তেঁতুল গাছটা তাকে গ্রাস করে নিচ্ছিল, একটু একটু করে শুষে নিচ্ছিল তার সমস্ত জীবনী শক্তি। ধুঁকতে ধুঁকতে মৃত্যুর মুখে পতিত হবার মুহূর্তে আচমকা কোথা থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে
তাকে বাঁধন মুক্ত করে দিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না নীরব। বারবার শরীরের নানা স্থানে চিমটি কেটে পরখ করে সে। অবশেষে নিশ্চিন্ত হয়। তবে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে কিছুক্ষণ ওই তেঁতুল গাছের তলায় আচ্ছন্ন হয়ে পড়েছিল নীরব। হঠাৎ কড়া তামাকের গন্ধ নাকে যেতে হুঁশ ফিরে পেল সে। কান পেতে শুনে বুঝল খুব কাছেই কোথাও থেকে হুঁকো বা গড়গড়া টানার শব্দ হচ্ছে। চারপাশে চোখ বুলিয়ে হতাশ হল প্রথমে। পরক্ষণেই তার চোখ গেল পাশের ঝোপের দিকে। ঝোপটা নড়ে উঠল। পরক্ষণেই এক বৃদ্ধকে সেখানে বসে তামাক টানতে দেখে যার পরনায় স্তম্ভিত হয়ে গেল সে। বিস্মিত হয়ে প্রশ্ন করল, কে আপনি? রাত বিরেতে এমন একটা ভয়ঙ্কর পরিবেশে বসে এক মনে তামাক টানছেন? আপনার কি প্রাণের ভয় নেই? এখানে কেউ আসতে সাহস পায় না। একবার যদি চলে আসে সে আর ফিরে যেতে পারে না। আর আপনি কিনা সেখানেই বসে নেশা ভাঙ করছেন। বৃদ্ধ এক রাশ ধোঁয়া ছেড়ে কাষ্ঠ হাসি হেসে বলল, আমি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। রোজ রাতে এখানে আসি, জাল ফেলে মাছ ধরি, তারপর খুব ভোরে বাজারে বেচতে যাই। একটু আগেই মাছ ধরা হয়ে গেছে, তাই এখানে বসে তামাক টানছি। তা বাপু, তুমি বা সব জেনে এখানে এসেছো কেন? হ্যাঁ, সেটা বলো তো দেখি আগে। তাছাড়া তোমাকে তো কানাইপুরে এর আগে কখনো দেখিনি। কারোর কুটুম হয়ে এসেছ বুঝি? বদর আলীর বাড়িতে উঠেছ নাকি? হ্যাঁ, বদর দুদিন আগে বলছিল বটে শহর থেকে অতিথি আসবে। তা তুমি কি সে? এই তেঁতুল গাছের কথা বদর আলী বলেছে বুঝি? হ্যাঁ, আমি হুসেন ভাইয়ার সাথে শহরের এক আপিসে কাজ করি। বদর চাচা আমাকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু জেলেদের কি প্রাণের ভয় থাকে না? আপনি এভাবে সব জেনেও তেঁতুল গাছের তলায় একা বসে আছেন। আপনার বয়স হয়েছে, কখন কি বিপদ আসে তা তো বলা যায় না। ওসব কথা বাদ দাও, এই গাছের একটা ইতিহাস আছে। এসো, বরং তোমাকে বসে সেই কাহিনীটাই শোনাই, সময়টা কেটে যাবে। নীরব উৎসাহ সহকারে বৃদ্ধের পাশে জমিয়ে বসল। বৃদ্ধ বলতে শুরু করল, তা বুঝলে বাপু, এ ব্রিটিশ আমলের একেবারের গোড়ার কথা। তখনও এই জায়গার নাম কানাইপুর হয়নি। একবার এক দক্ষ সাপুরের আগমন ঘটেছিল এই অঞ্চলে। ইংরেজ সাহেব লিটনের বাড়িতে ওই সাপুরে প্রায় সাপের খেলা দেখাতে যেত। সাহেবের মেয়ে ন্যানি খুব পছন্দ করত সাপের খেলা। নানান রকম খেলা দেখিয়ে সাপুরে ন্যানির মন জয় করে নিয়েছিল। একমাত্র মেয়ের খুশি দেখে সাহেবও খুব প্রসন্ন হয়েছিল সাপুরের ওপর। অনেকগুলো টাকা মাস মাহিনা দিয়ে সাপুরেকে বাড়িতে রেখে দিয়েছিলেন। আসলে ন্যানি এক জটিল রোগে আক্রান্ত ছিল, তার আয়ু খুব বেশি দিন ছিল না। সাপুরে মেয়েকে যাতে রোজ খেলা দেখিয়ে খুশিতে রাখে সেই ব্যবস্থাই করেছিলেন সাহেব। সাপুরেও সাহেবের প্রস্তাবে রাজি হয়ে গেল। প্রথম কয়দিন সব ঠিকঠাক চললেও ওখানে থাকতে থাকতে সাপুরে একদিন লুকোনো ধন সম্পদের হদিশ পেয়ে গেল সাহেবের কোঠিতে। মনে অদম্য লোভের সঞ্চার হলো লিটন সাহেবের ধনদৌলত, হিরে জহরতের প্রাচুর্য দেখে। ওই বিপুল ধন সম্পদ আত্মসাৎ করতে সাহেবকে হত্যা করার পরিকল্পনা নেয় সাপুরে। লিটন সাহেবের হরিণের মাংস খাবার খুব শখ ছিল, প্রায় হরিণের মাংস আনা হতো। তেমনই একদিন মাংস আনার পর সাপুরে খুব চালাকির সাথে মতলব এঁটে ফেলে। একটা পুরুষ্টু হরিণ কেটে মাংস রান্না করার সময় তার পিছনের ঠ্যাং দুটো ফ্রাই করা হয়েছিল সাহেবের নির্দেশে। রাতে সুযোগ বুঝে মদ্যপ সাহেবের মাথায় হরিণের বিশাল ঠ্যাং দুটো দিয়ে পিছন থেকে সজোরে আঘাত করে মেরে ফেলে। তারপর
বেশ কিছু সোনাদানা, হিরে জহরত একটা বস্তায় ভরে সাপুরে সোজা চলে আসে খেয়াঘাটে। কিন্তু অত রাতে খেয়া পারাপারের জন্য কোনো নৌকা মজুদ ছিল না। পাছে অন্য কেউ দেখে ফেলে এই ভয়ে একটা ছোট তেঁতুল গাছের গোড়ায় মাটি খুঁড়ে সোনাদানা, স্বর্ণমুদ্রা ইত্যাদি লুকিয়ে রেখে সাহেবের কুঠিতে ফিরে গেল। হত্যার সমস্ত প্রমাণ লোপাট করে সাপুরে লিটন সাহেবের পরিচিত কয়েকজন ইংরেজ অফিসারকে খবর দিয়ে নিজেই বাড়িতে ডেকে আনে। ব্রিটিশ হত্যাকর্তাদের মধ্যে প্রধান ছিলেন ড্যানিয়েল সাহেব। তিনি লিটন সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কারোর যাতে কোনো রকম সন্দেহ না হয় তাই পরিকল্পনা মাফিক সাহেবের দেহটাকে এমনভাবে আরাম কেদারায় আধশোয়া করে রেখে গেছিল যাতে মনে হয় সাহেব বই পড়তে পড়তে ঘুমের মধ্যে মারা গেছে। এমন নিখুঁত অভিনয় করেছিল ওই সাপুরে, দুঁদে অফিসার খোদ ড্যানিয়েল সাহেবও আসল ঘটনাটা ধরতে পারেনি। সাপুরে কাঁদো কাঁদো হয়ে ড্যানিয়েল সহ অন্যান্য অফিসারদের জানালো, গুস্তাখি মাফ করবেন সাহেব, আমি দোকানে গেছিলাম কিছু মশলাপাতি সংগ্রহের জন্য। সাহেব বলেছিলেন আগামীকাল মাংস খাবেন, ন্যান্সি বেবির জন্য কিছু কেক, চকলেট আনার দরকার ছিল, তাই বাজার থেকে সব কেনাকাটা করে ফিরতে দেরি হয়ে গেল। আর বাড়ি ফিরে দেখি সাহেব আরাম কেদারায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন, খোলা বইটা বুকের ওপর উল্টো করে রাখা। সাহেবকে ডাকার সাহস হলো না। ভাবলাম একেবারে ডিনার রেডি করে ডাকবো, তাই ন্যানি বেবির ঘরে চলে গেলাম। বেবিকে চকলেট, ক্যাডবেরি দিয়ে আমি কিচেনে গেলাম। কাজ করতে করতে মনে হলো সাহেব ঘুমোলে জোর নাক ডাকেন, কিন্তু নাক ডাকার তো শব্দ পাচ্ছি না। তাছাড়া নিঃশ্বাস প্রশ্বাস নিলে বুক ওঠানামা করে, একটা হালকা শব্দ হয়, অথচ বুকটাও স্থির, কোনো আওয়াজ হচ্ছে না। খটকা লাগতেই কাজ ফেলে রেখে ছুটে গেলাম। কাছে গিয়ে 2-3 বার ডাকলাম, বাবু বাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? কিন্তু তবু কোনো সারা শব্দ পেলাম না। খুব ভয় হলো। শেষে গায়ে আলতো করে টোকা দিয়ে ডাকলাম। হাত দুটো দুপাশে নিঃসারে ঝুলে গিয়ে বইটা ধপ করে মাটিতে পড়ে গেল। বুঝলাম দে প্রাণ নেই। বেবি এখনো কিছু জানে না সাহেব, কিছু জানে না। ড্যানিয়েল সাপুরের কথা সহজেই বিশ্বাস করে নিলেন। তবে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে নাকি আগেই মারা গেছে, মৃত্যুর কারণ কি, এসব খোঁজবিন করা শুরু হয়ে গেল। সাহেবরা ঘরের প্রতিটি কোনায় কোনায় হানা দিয়ে অনুসন্ধান চালাতে লাগলো। খোঁজ খবর তল্লাশি চালাতে চালাতে তারা এক সময় ক্লান্ত ক্ষুধার্ত হয়ে বিশ্রাম নিতে বসলেন। সাপুরে সেই কাটা হরিণের মাংসটা রান্না করে সাহেবদের খাইয়ে দিল। আর কোনো প্রমাণ অবশিষ্ট রইল না। ড্যানিয়েল সাহেব পরের দিন সকালে বাড়ি তালা বন্ধ করে ন্যানিকে নিজের সাথে নিয়ে চলে গেলেন। সাপুরে তবু হাল ছাড়ে না, সিঁধ কেটে বাড়িতে ঢোকে স্থায়ীভাবে বসবাস শুরু করে, কেউ যাতে খবর না পায়। বিকেলের পর থেকেই বাড়িতে আলো জ্বালাতো না সাপুরে। যাবতীয় কাজকর্ম দিনের বেলাতেই সেরে ফেলতো, ফলে কেউ খিচুড়ি টের পায়নি। সাহেবরাও আর সাপুরের খোঁজ খবর করেননি। নীরব বৃদ্ধের মুখে ওই মর্মান্তিক কাহিনী শুনে অবাক হয়ে গেল। কিছুক্ষণ নীরবে থেকে বলল, তারপর কি হলো? সত্যি কখনো বেশি দিন চাপা থাকে না। সাহেবরা কি আসল সত্যিটা জানতে পেরেছিলেন? পরে ওই শয়তান খুনি সাপুরেটাকে ধরে শাস্তি দিয়েছিলেন? না, তার আর প্রয়োজন হয়নি। তার আগেই লিটন সাহেব নিজেই হত্যার প্রতিশোধ নিয়েছিলেন। তার মানে লিটন সাহেব তো মৃত। বৃদ্ধের কথা শুনে আকাশ থেকে পড়ল নীরব। বৃদ্ধ বলল, লিটন সাহেবের প্রেতাত্মা চরম প্রতিশোধ নিয়েছিল। সাহেবের অগাধ সম্পত্তি হস্তগত করে
সাপুরের ছদ্মবেশ ধারণ করে লিটন সাহেবের বাড়িতে প্রবেশ করেছিল তার ওই পুরনো শত্রু স্যামুয়েল। সে মাতৃভাষার সাথে সাথে বাংলা ভাষায় দক্ষতা অর্জন করেছিল। গোড়া সাহেব হলেও তার কথাবার্তা আচার আচরণ ছিল খাঁটি বাঙালিদের মতো। স্যামুয়েল আর লিটনের মধ্যে গবেষণামূলক কাজে প্রথম থেকেই রেষারেষি ছিল। লিটনের অগাধ সম্পত্তি সেই ঈর্ষাকে আরও বাড়িয়ে তুলেছিল। যাই হোক, হত্যা করার মুহূর্তে লিটন সাহেব সাপুরের আসল চেহারাটা দেখতে পেয়েছিলেন। জীবনের শেষ মুহূর্তে পৌঁছে ধুঁকতে ধুঁকতে বলে গেছিলেন, আই উইল কাম ব্যাক। তিনি তার কথা রেখেছিলেন। স্যামুয়েলের জীবনটাও দুর্বিষহ করে তুলেছিল লিটনের অতৃপ্ত আত্মা। খেতে শুতে উঠতে বসতে সবসময় লিটনের বিকৃত বিভৎস চেহারা দেখতে পেত স্যামুয়েল। দুটো জ্বলন্ত হিংস্র চোখ তাকে তাড়া করে বেড়াতো। দাওয়া খাওয়া শিখে উঠে গেল স্যামুয়েলের। লিটনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সে তান্ত্রিক ডেকে যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র অনেক কিছু করেছিল, কিন্তু লিটনের শক্তিশালী আত্মাকে ধ্বংস করতে পারেনি। তান্ত্রিক ব্যর্থ হয়ে ফিরে গেছিলেন। একদিন মধ্যরাতে ঘরের ভিতর খুটুর খুটুর শব্দে স্যামের ঘুম ভেঙে গেল। মনে হলো যেন বুকের ওপর কেউ চেপে বসে আছে। দম বন্ধ হয়ে এলো স্যামের। জানালা দিয়ে আসা খয়াটে চাঁদের মলিন আলোয় সে দেখতে পেল একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি তার বুকের ওপর উঠে বসে ওর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমে তো স্বপ্ন ভেবে চোখের পাতা বন্ধ করলেও যখন চাপ আরো বাড়তে লাগলো তখন স্যামুয়েল টের পেল কোনো দুঃস্বপ্ন দেখেনি সে। যা ঘটছে পুরোটাই সত্যি। নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু লিটন সাহেবের কবল থেকে মুক্তি পায় না। লিটন সাহেবের আত্মা উল্লাসে ফেটে পড়ে, হাসতে হাসতে বলে, কি ভেবেছিলে স্যাম? স্বপ্ন দেখছ? ভাবছো আমি কি করে আসবো? আমি তো মারা গেছি, তাই না? লিটনের অতি লৌকিক কণ্ঠে ভয়ঙ্কর অট্টহাসি শুনে ভয়ে ঠকঠক করে কেঁপে ওঠে শ্যাম। লিটন সাহেবের অপার্থিব হাত দুটো শ্যামের গলায় সাঁড়াশির মতো চেপে বসে। শ্যাম প্রতি রাতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, বুকে হাত ঠেকিয়ে করজোড়ে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু কোনো লাভ হয় না। সাহেবের আত্মা শ্যামকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। শ্যাম অনুশোচনায় দগ্ধ হতে থাকে, কিন্তু বেঁচে ফেরার অন্য কোনো পথ থাকে না। তবু আত্মরক্ষার তাগিদে একদিন নিশুতি রাতে সাহেবের বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে রওনা দিল শ্যাম। ভেবেছিল এই তল্লাট ছেড়ে চলে যাবে এবং চলে গেলে সাহেবের আত্মার কবল থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু সে ভুল ভেবেছিল। একজোড়া জ্বলন্ত চোখ সর্বত্র তাকে ছায়ার মতো অনুসরণ করে বেড়াত। শেষ পর্যন্ত নিয়তি ওকে আবার লিটন সাহেবের বাড়িতেই টেনে আনে। সাহেবের আত্মা ওকে তাড়া করে খেয়া ঘাটে নিয়ে যায়, চুলের মুঠি ধরে অনবরত খাবি খাওয়াতে থাকে। শ্বাসরুদ্ধ হয়ে আসে স্যামুয়েলের। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্যামুয়েল। লিটন সাহেব স্যামুয়েলের মৃতদেহটা এই তেঁতুল গাছের নিচেই পুঁতে দেয়। তারপর থেকেই গাছটা অভিশপ্ত হয়ে গেছে। স্যামের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। কেউ এখানে এলে বা এই পথ ধরে যাতায়াত করলে স্যামের আত্মা তার উপর ভর করে। যে কোনো ধন সম্পদের লোভে যারা আসে তাদের প্রত্যেকের মুন্ডু কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তেঁতুল গাছের গোড়ায়। বৃদ্ধের কথা বিশ্বাস হলো না নীরবের। কিছুক্ষণ আগে নিজের সাথে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাগুলোর কথা সে যেন ভুলে গেল কোনো এক মায়া বলে। বৃদ্ধের কথা হেসে উড়িয়ে দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল,
কি যে বলেন, আমি আপনার নাতির বয়সী, তাই বুঝি ভুতুড়ে গপ্প শুনিয়ে আমার সাথে মশকরা করছেন এই রাতের বেলায়? আত্মার প্রতিশোধের ঘটনা যদি সত্যি হতো, ভূত প্রেত বলে যদি সত্যি কিছু থাকতো, তাহলে আপনি এখানে রাতের পর রাত নিরুপদ্রবে কাটাতে পারতেন কি কি করে, হ্যাঁ? আর ছাড়ুন, তার চেয়ে একটা কাজের কথা বলি, সেটাই শুনুন বরং। আপনি তো বললেন গাছের গোড়ায় 7 রাজার ধন লুকোনো রয়েছে। আমি আর আপনি যৌথ উদ্যোগে এই গুপ্তধনের সন্ধানে নেমে পড়লে কেমন হয়? হ্যাঁ, দুজনের বকরা সমান ভাগে ভাগ হবে। আপনাকে আর এই বয়সে রাত বিরেতে মাছ ধরে ভোরে বাজারে বেচতে যেতে হবে না। বাকি জীবনটা পায়ের উপর পা তুলে দিব্যি রাজার হালে কাটাতে পারবেন। আসলে আমারও বহুদিনের স্বপ্ন পূরণ হবে। জীবনটা যা যাচ্ছে বুঝতেই পারছেন। নীরবের প্রস্তাবে বৃদ্ধর চোখ যেন একবার দপ করে জ্বলে উঠল। নীরব খুশি হল বৃদ্ধের প্রতিক্রিয়া দেখে। ভাবল বৃদ্ধের মনে নির্ঘাত লোভের সঞ্চার হয়েছে। তবে নীরবের মন তখন অন্য কথা বলছিল। বুড়োটার গায়ে বেশ জোর আছে, ওকে দিয়েই মাটি খুঁড়িয়ে নেওয়া যাবে, তারপর সামান্য কিছু টাকা কড়ি দিয়ে ভাগিয়ে দেওয়া যাবে। অন্যথায় বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে খতম করে দেবে। কথাগুলো ভেবে মনে মনে হাসল সে। ওদিকে বৃদ্ধর মুখে তখন এক অদ্ভুতুড়ে হাসি খেলা করছিল। নীরব হাসির অর্থ বুঝতে না পেরে কৌতুক মেশানো কণ্ঠে বলে উঠল, আরে আপনি হাসছেন কেন? আপনি সত্যি বলছেন নাকি কল্পনার জগতে বিচরণ করে মন গড়া কথা বলতে চাইছেন, তা যাচাই করতে হবে তো নাকি? চলুন চলুন, হাত লাগাই, মাটি খোঁড়া শুরু করি। বৃদ্ধ তখন মুচকি হেসে বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার, তাই না? কিন্তু তুমি তো নিজেও খানিক আগে তেঁতুল গাছ থেকে ঝুলছিলে। গাছের শিকড় বাকড় ডালপালা পেঁচিয়ে ধরেছিল তোমাকে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে বাঁচাও বাঁচাও বলে ভয়ে চিৎকার করছিলে। আমি নিজের চোখে দেখেছি। তেঁতুল গাছটা তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল, এরপরেও বলছো আমি সত্যি কথা বলছি না। ওই গাছে শ্যাম সাহেবের আত্মা আছে। সে সে কাউকে ছাড়ে না, কাউকে না, তোমাকেও ছাড়বে না, ছাড়বে না। নীরব চমকে উঠল বৃদ্ধের কথা শুনে। মানে কি বলতে চাইছেন আপনি? আমি গাছ থেকে ঝুলছিলাম, কিন্তু তাহলে আমি এখনো কি করে বেঁচে আছি? আর আর আমার সাথে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আর আমি সব ভুলে গেলাম। কিন্তু সেসব জেনেও আপনি কি করে এখানে অক্ষত অবস্থায় আছেন? হ্যাঁ, জবাব দিন তো। নীরব ভয়ে তোতলাতে থাকে। বৃদ্ধ হাসতে হাসতে অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। গাছটা নড়ে ওঠে। গাছের দিক থেকে অনেক মানুষের আর্তনাদ আর হাহাকারের শব্দ ভেসে আসে। নীরব ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। তেঁতুল গাছটা অজস্র ডালপালা বিস্তার করে নীরবকে ক্রমশ গ্রাস করতে এগিয়ে আসে। আতঙ্কে ওই ঘোর শীতেও নীরব কুলকুল করে ঘামতে থাকে। হাজার চেষ্টা করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এদিকে পরক্ষণেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। নীরব এটাকে মনের ভুল বা হ্যালুসিনেশন ভেবে হাঁপ ছেড়ে বাঁচে। সে আর এক মুহূর্ত দেরি করে না। সঙ্গে আনা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কি জানি বৃদ্ধই অন্ধকারের মধ্যে কোথাও পালিয়ে গেল কিনা। সে আসার আগে যতটা পারা যায় ততটা অর্থ সোনাদানা এইসব নিয়ে চম্পট দেবার পরিকল্পনা করে সে। পরে কখনো এসে বাকিটা তুলে নেবে বলেই ঠিক করে। কিন্তু নীরবের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় একটা চাপা গর্জন শুনে।
শব্দের উৎস লক্ষ্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তার পা দুটো মাটিতে গেঁথে যায়। আচমকা তেঁতুল গাছের গোড়ায় মাটি ফুঁড়ে উঠে আসে একটা কান এঁটো করা হাসি। কেউ যেন হাসতে হাসতে বলে, আমার কথা একটুও বিশ্বাস হয়নি তোমার, তাই না? জানো আমি কে? কি আমার পরিচয়? আমি আমি আজকের গল্পের সেই ছদ্মবেশী সাপুড়ে। আমি স্যাম, লিটন সাহেবের প্রতিদ্বন্দ্বী স্যামুয়েলের প্রেতাত্মার পর। মৃত্যুর পর আজও এই তেঁতুল গাছেই বন্দী হয়ে আছি। নীরব ভয়ার্ত চোখে তাকিয়ে আছে দেখে বৃদ্ধ খোনা গলায় বলে, কি দেখবে আমার আসল চেহারা? দেখতে চাও? দেখো। নীরবের মনে হলো সে বুঝি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু ছুটে পালাতে উদ্যত হতেই টের পেল তার পা দুটো মাটির ভিতর গেঁথে গেছে। সে কিছু বলার আগেই বৃদ্ধ ভয়ানক হাসি হেসে উঠল। তারপর চোখের পলকে বৃদ্ধের চেহারায় আমূল পরিবর্তন ঘটে গেল। তার দেহের অর্ধেক অংশ তখন মাটির তলায় ঊর্ধ্বাঙ্গ মুহূর্তের মধ্যে পরিণত হলো জলে ডোবা সাদা ফ্যাটফ্যাটে পচা গলা মৃতদেহে। একটা একটা আষ্টে পচা দুর্গন্ধে টিকে থাকা দায় হলো নীরবের। তবু ঘটনার আকস্মিকতায় সেই হাড় হিম করা দৃশ্য দেখে নীরব প্রথমে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থাণু হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎই মাটির ভিতর থেকে পা আপনা হতেই আলগা হয়ে খুলে এলো। নীরব সঙ্গে সঙ্গে বন বাঁদর পেরিয়ে ছুটে গেল বদর আলীর বাড়ির দিকে। কিন্তু কতক্ষণ ছুটেছে তার হিসেব ছিল না। তবু একসময় তার মনে হলো সে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে। হোসেনের বাড়ির রাস্তা চোখের সামনে দেখতে পাচ্ছে, অথচ সেখানে পৌঁছতে পারছে না। ওদিকে তেঁতুল গাছের সেই পচা গলা দুর্গন্ধটা যেন বাতাসে ছড়িয়ে পড়েছে। গাছের গোড়ায় এক জোড়া হিংস্র চোখ ভাঁটার মতো জল করছে। স্যাম সাহেবের অতৃপ্ত আত্মা ওকে হাত ছানি দিয়ে ডাকছে। সারা রাত এ পথে সে পথে গোলক ধাঁধায় ঘুরে অবশেষে শেষ রাতে পরিশ্রান্ত হয়ে হুসেনের বদর চাচার বাড়ির দোরগোড়ায় উপস্থিত হয় সে। হুসেনদের গোটা বাড়িটা তখন নিস্তব্ধ আর নিঝুম। লম্বা শীতের রাত, তাই সবাই অঘরে ঘুমোচ্ছে। বেড়ার আগল ঠেলে পা টিপে টিপে ভিতরে প্রবেশ করে শটান ঘরে গিয়ে হুসেনের পাশে শুয়ে পড়ে সে। হুসেন কিছুই টের পায়নি, সে অকাতরে ঘুমিয়েছিল। একটু বেলা করেই ঘুম ভাঙল নীরবের। হুসেন ততক্ষণে উঠে ঘর থেকে বেরিয়ে গেছে। নীরবের পক্ষে একা তেঁতুল গাছের গোড়া থেকেই ওই ধনদৌলত তুলে আনা সম্ভব ছিল না। তাই সে ঠিক করল একবেলার জন্য শহরে গিয়ে হরনাথ তান্ত্রিককে সাথে করে নিয়ে আসবে। হরনাথ অভিশাপ কাটিয়ে সমস্ত ব্যবস্থা করে দেবেন। সেই মতো নীরব কলঘরে মুখ হাত ধুয়ে নিল, কিন্তু হুসেনকে আশেপাশে কোথাও দেখতে পেল না। ওদিকে হুসেনের চাচি রোকেয়া, বদর চাচা এবং ছেলেমেয়েরা সবাই মুখ চুন করে দাওয়ায় বসে আছে কোনো এক অজানা কারণে। বদর চাচা থেকে থেকেই হা হুতাশ করে বলছেন, পোলাটারে কতবার মানা করছি, কিন্তু কোনো কথাই শুনে নাই। অহন কি হইব? কোথায় ওর খোঁজ পাওয়া চাইব? বাচ্চা আছে নাকি মইরা গেছে ভগবান জানে। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ হুসেনের চেচেরা ভাই রোশন হাঁক পেরে বলে উঠল, এই কল ঘরে কে রে? কে আর যাইব হোসেন ছাড়া? দেখ গিয়া হোসেনের খবর নিয়ে ফিরছে মনে হয়। না আব্বাজান, হুসেন ভাই তো এখনো ফেরে নাই।
নীরব ধরতে পারল না বদর চাচা কিসের খবরের কথা বলছে। মনে মনে বলল, কার জন্য বদর চাচা এত চিন্তা ভাবনা করছে? ছেলেমেয়েরা তো সবাই চাচার পাশেই দাঁড়িয়ে আছে। তাছাড়া আমি তো একটু আগে দাওয়ার সামনে দাঁড়িয়েই কল ঘরে গেছি। ওরা কি সেটা খেয়াল করেনি? হুসেন কার খবর আনবে কে জানে। যাকে পরে হুসেনের কাছ থেকে জেনে নেবক্ষণ। এখন বদর চাচাকে কিছু একটা বলে বেরিয়ে যাই বরং, নইলে শহরে যেতে দেরি হয়ে যাবে। কথাটা ভেবে তাড়াতাড়ি কলঘর থেকে বেরিয়ে এলো নীরব। কিন্তু একটা ব্যাপার দেখে সে অবাক হয়ে গেল। বদর চাচা, রোকেয়া চাচি, হুসেনের তুতো ভাই বোনেরা কেউই ওকে কলঘর থেকে বেরোতে দেখেও কিছুই বলছে না। রোশনও কলঘরের একপাশে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে, অথচ রোশনের সামনে দিয়েই তো বেরিয়েছে সে। কোনো কারণে ইচ্ছে করেই কি তাকে দেখেও না দেখার ভান করছে? বদর চাচা কি নীরবের তাঁর বাড়িতে থাকাটা পছন্দ করছেন না, তাই কি এড়িয়ে যাচ্ছেন? কি যে ঘটেছে নীরবের তা বোধগম্য হল না। ভাবতে ভাবতে কাউকে কিছু না বলেই বেরিয়ে যাচ্ছিল সে। বেড়ার দিকে পা বাড়াতেই আগল খুলে হুড়মুড়ি একজন গ্রামবাসী ভিতরে ঢুকে এলো। একটা অজানা আশঙ্কায় বদর আলীর বুক কেঁপে উঠল। তিনি তড়িঘড়ি উঠোনে এসে দাঁড়ালেন। প্রতিবেশিনী এক মহিলা। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, চাচা, খেয়াঘাটে চলেন। হুসেনরে সামলানো যাইতেছে না, কান্না করতেছে, ভাইঙ্গা পড়ছে একেবারে। বদর আলীর বুকে কেউ যেন হাতুড়ি পিটছে। তিনি সকলের সাথে খেয়াঘাটের দিকে হেঁটে গেলেন। নীরবের খুব কৌতূহল হল, কারোর সাথে কোনো অঘটন ঘটেছে আঁচ করে বদর চাচার সাথে গ্রামবাসীদের অনুসরণ করে এগিয়ে চলল। বদর চাচা বা গ্রামবাসীরা কেউ ফিরেও তাকালো না নীরবের দিকে। সে তাজ্জব বনে গেল। আপন মনে বলে উঠল, কি যে ব্যাপার তা বোঝা ভার। সকলেই আমাকে এড়িয়ে যাচ্ছে, দেখেও দেখছে না। আচ্ছা, ঝামেলা তো। যাকে খেয়াঘাটে কার কি ঘটেছে দেখে আসি গিয়ে। হুসেন কেন বিলাপ করছে তা জানা প্রয়োজন। ছেলেটা বড্ড ভালো। 7-5 ভাবতে ভাবতে নীরব খেয়াঘাটে পৌঁছে গেল। কিন্তু সেখানে গিয়ে যা দেখল তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সে। তার বুক ফুঁড়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু তার সেই গগন বিদারী আর্তনাদ কারোর কানে গেল না। গ্রামবাসীদের ভিড় উপচে পড়েছে খেয়াঘাটের ধারে, সেই তেঁতুল গাছটার তলায়। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ লেগে আছে। চাপা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সকলে একই কথা বলাবলি করছে। নিজের মরণ নিজেরাই কানছে। বদর আলী, হুসেন সকলেই মানা করছিল পোলাডারে। একটা আবক্ষ মৃতদেহ গাছতলায় মাটিতে পোঁতা রয়েছে। বাকি অংশ মাটির তলায় চলে গেছে, অথবা তার কাটা পড়েছে। তার কোমরের ওপর থেকে নির্মমভাবে শিঁড় দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। কেউ ঘাড় ধরে মুচড়ে মুখটাকে পুরোপুরি পিছনে ঘুরিয়ে দিয়েছে। আর মৃতদেহটা অন্য কারণ নয়, নীরবের নিজের। নীরব নিজের গায়ে চিমটি কেটে পরখ করতে গিয়ে টের পেল সে অদৃশ্য হয়ে হাওয়ায় ভাসছে। বদর চাচা, রোশন, রোকেয়া চাচি এবং গ্রামবাসীরা এই কারণেই তাকে এতক্ষণ দেখতে পায়নি। বেঘোরে প্রাণ গিয়ে সে একটা অপার্থিব শক্তিতে পরিণত হয়েছে। এদিকে বন্ধু বিচ্ছেদের দুঃখে কাতর হোসেন নীরবে অশ্রুপাত করছে মাথা নিচু করে। হুসেনের পাশে দাঁড়িয়ে নিজের বিকৃত বিভৎস মৃতদেহ দেখছে সে। তবু শত চেষ্টা করেও হুসেনকে ছুঁতে পারে না। গত রাতে যখন তার শরীরের অর্ধেক অংশ মাটির নিচে চলে গেছিল, তখনই তার মৃত্যু হয়েছে। আর সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না। প্রথমে বিশ্বাস না হলেও নীরব সকলের অলক্ষ্যে খেয়াঘাটে দাঁড়িয়ে তার অকাট্য প্রমাণ পেয়েছে। সত্যি সত্যি মারা গেছে। স্যাম সাহেবের অতৃপ্ত আত্মা
অন্যান্যদের মতো তাকেও রেহাই দেয়নি। বৃদ্ধ স্যামুয়েল কোনো কল্পকাহিনী শোনায়নি, নিজের জীবনের সত্য ঘটনাই নীরবকে জানিয়েছে। স্যামুয়েল যেমন তার পাপের শাস্তি পেয়েছে, তেমনি ওর কথা অবিশ্বাস করে তেঁতুল গাছের গোড়া থেকে গুপ্তধন তুলে আনার অপরাধে নীরব নিজেও মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি পেয়েছে। নীরবের আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়। তেঁতুল গাছটা বছরের পর বছর অভিশাপ নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ গাছতলায় গুপ্তধনের লোভে হাজির হলে স্যামের আত্মা তেঁতুল গাছে প্রবেশ করে তাকে গ্রাস করে, আর তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। তার বিকৃত মৃতদেহের টুকরো টুকরো অংশ পাওয়া যায় গাছতলা থেকে। বহু চেষ্টা করেও গ্রামবাসীরা ওই অভিশপ্ত তেঁতুল গাছটাকে কাটতে পারেনি। যে বা যারা কাটতে গিয়েছে তাদের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই অভিশাপ থেকে মুক্তি পাবার অন্য কোনো উপায় ছিল না। তবে এসব বহুকাল আগের কথা। ওই ঘটনার পর থেকে কেউ আর কোনোদিন মাটি খুঁড়ে লিটন সাহেবের সঞ্চিত গুপ্তধন সেখান থেকে তুলে নিতে সাহস পায়নি। তারপর কানাইপুরের ওপর দিয়ে কত ঝড় জল বয়ে গেছে, সময়ের স্রোতে সবকিছু ভেসে গেছে। ঝাঁকড়া তেঁতুল গাছটাও আজ আর অবশিষ্ট নেই। হয়তো কোনো বড়সড় প্রাকৃতিক দুর্যোগে তা মাটিতেই মিশে গেছে। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে আধুনিক শহরে পরিণত হয়েছে। তবে ভবিষ্যতে যদি কোনো অনুসন্ধানকারী দল আসে, তাহলে গুপ্তধনের সন্ধান আদৌ মিলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হয়তো লিটন সাহেবের আত্মা আজও যখের ধনের মতো আগলে মাটির নিচে বসে আছে, যাতে কেউ তা হাসিল করতে না পারে।